Welcome to Holistic Health and Cure. Determine and be confident to be healthy and recovery from illnesses. Enrich yourself with proper and very scientific foresight health content here. Health content made for public health betterment by Dr. MD Ali Sheikh, MBBS MD, WBUHS, PGT. এখন আমাকে বলো ডায়াবেটিস কাকে বলে? ডায়াবেটিস কি বা কাকে বলে? এটা কে বলতে পারবে? এনিওয়ান? আমাদের রক্তে যে পরিমাণ সুগার থাকা দরকার, মানে হার্ট ব্রেন এগুলো কাজ করার পরে ওটার তারতম্য যদি কম বা বেশি হয় তাহলে ডায়াবেটিস। আমাদের রক্তে সুগার যদি যে পরিমাণ থাকা দরকার স্বাভাবিক, এগুলো আমাদের লাগে ব্রেন হার্ট এগুলো বাদ দিয়েও যে পরিমাণ থাকা দরকার তার কম বেশি হয়ে গেলে ডায়াবেটিস। কম বেশি হলে ডায়াবেটিস মোটামুটি ঠিক আছে। না, ডায়াবেটিস হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার। ডায়াবেটিসটা কার সাথে সম্পর্কিত? কার্বোহাইড্রেটের সাথে সম্পর্কিত। কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ না, কার্বোহাইড্রেটের সাথে সম্পর্কিত। কার্বোহাইড্রেট কোথায় কোথায় আছে? কার্বোহাইড্রেট কী কী আছে? অনেক রকম আছে। ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ, অনেকগুলো আছে। তো আমাদের ম্যাক্সিমাম যে আমরা কার্বোহাইড্রেট খাই সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে হেক্সোজ। হেক্সোজের মধ্যে কী কী পড়ে? হেক্সোজের মধ্যে গ্লুকোজ পড়ে, ফ্রুক্টোজ পড়ে, গ্যালাক্টোজ পড়ে। এটা হচ্ছে মনোস্যাকারাইড। গ্লুকোজ আর ফ্রুক্টোজ যদি মিলে তাহলে সেটা সুক্রোজ হবে। গ্যালাক্টোজ আর গ্লুকোজ যদি মিলে ল্যাকটোজ হবে। বুঝতে পারছো? এগুলো ডাইস্যাকারাইড, এটা মনোস্যাকারাইড। এবার এইগুলো পর যুক্ত হয়ে লম্বা চেন হয়। খাবারের মধ্যে বিভিন্ন আমাদের খাবারে এই গ্লুকোজের সোর্স কোথায়? খাবার। পৃথিবীতে যা ফলমূল, শাক সবজি, শস্য যা হয় তার মধ্যে এগুলো স্টোর হয় কী হবে? শ্বেতসার হিসাবে, অ্যাজ এ স্টার্চ হিসাবে। যত কাঠ দেখছো এগুলোও কিন্তু কার্বোহাইড্রেট। এই যে কাঠ দেখছো না, এগুলোও কার্বোহাইড্রেট, কিন্তু এর উপাদান হচ্ছে সেলুলোজ। এগুলো সেলুলোজ বলা হয়, মানে এটাও পলিস্যাকারাইড থাকে। কিন্তু সেলুলোজকে ভাঙার জন্য যে এনজাইমটা পেটের মধ্যে দরকার সেটা নাই বলে আমরা এটাকে হজম করতে পারি না। কিন্তু উইপোকার পেটের মধ্যে সেই এনজাইমটা আছে বলে উইপোকা হজম করতে পারে, বিধায় ও কাঠ খেতে পারে। কিন্তু এই শ্বেতসার খাবারে, এই উদ্ভিদে যে খাবারটা তৈরি হয় ধানে, সেই গ্লুকোজটা শ্বেতসারটা আমরা ভাঙতে পারি। মানে সেটা ভাঙার জন্য এই যে গ্লুকোজ আছে, ধরো এখানে একটা গ্লুকোজ, এখানে একটা গ্লুকোজ, এইভাবে ধরো মোটামুটি ধরো 800-900 এইরকম গ্লুকোজ পরপর যুক্ত হয়ে একটা শ্বেতসার তৈরি হলো। সেই শ্বেতসারটা ভাঙার জন্য এইটা ভাঙতে হবে, এটা ভাঙতে হবে, এটা ভাঙতে হবে, তবে তো তৈরি হবে। এই ভাঙার জন্য এনজাইম দরকার। সেই এনজাইমটা আবার তৈরি হবে কোথায়? এনজাইমটা একটা প্রোটিন, সেটা কোথায়? ওই কোষের মধ্যে নিউক্লিয়াসে তৈরি হচ্ছে। তো সেই এনজাইমটা কি? আলফা অ্যামাইলেজ। এটা মুখের লালারসে তৈরি হয়। আমি যখন খাবারটা খেলাম, খাবারটা খাওয়ার পরে মুখের মধ্যে যে লালারসটা মিশছে তার মধ্যে আলফা অ্যামাইলেজ থাকে। ফলে আমি যদি বেশিক্ষণ চিবালে কী হবে? রসটা যত মিশবে তত এগুলো ভাঙবে, তাহলে শ্বেতসারটা ভেঙে ছোটো হবে। তো 200টা এরকম কার্বোহাইড্রেট এই গ্লুকোজ মলিকুল ছিল, ভেঙে দেখা গেলো 20টা 25টা করে হয়ে গেলো, ডেক্সট্রিন তৈরি হলো। শেষের দিকে একটু মিষ্টি ভাব থাকবে। সাইড চেনগুলো ভাঙবে না, কিন্তু লম্বা চেনগুলো অনেকগুলো ভেঙে যাবে। মানে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডগুলো ভেঙে যাবে, দিয়ে শ্বেতসারগুলো ভেঙে ওখান থেকে পেটে চলে আসবে নাড়িতে যেই ঢুকবে অমনি যদি নাড়ি যখন ফিল আপ হয়ে যাবে, ফিল আপ হয়ে এলে তখন তৈরি হবে কি? লেপটিন নামক একটা হরমোন তৈরি হবে। লেপটিন হরমোনটা যখন পেট ভরে যাবে তখন ও ব্রেনকে, হাইপোথ্যালামাসকে সিগন্যাল দেবে, ভাই পেট ভরে গেছে আর খাস না। মানে ও স্যাটাইটি সেন্টার হিসেবে কাজ করে, স্যাটাইটি হরমোন। ফিল আপ হয়ে গেছে এটা ও বোঝাতে চায় যে ফিল আপ হয়ে গেছে, তুমি এবার ঠান্ডা হওয়া খেতে হবে না। তাহলে স্যাটাইটি সেন্টার কখন হয়? যখন স্টমাকে মোটামুটি ধরো 2/3 ভাগ ভর্তি হয়ে যায়, তখন কিন্তু মোটামুটি লেপটিন, তারপরে গ্রেলিন এগুলো তৈরি হতে শুরু করে। গ্রেলিনটা অ্যাকচুয়ালি হাঙ্গার সেন্টার হিসেবে কাজ করে। মানে তোমার পেট খালি আছে, প্রচণ্ড পরিমাণে তৈরি হবে, খিদে পাবে। তো এই গ্লুকোজ যখন এখান থেকে নেমে গেল স্টমাকে, মানে ইন্টেস্টিনে চলে গেল, ইন্টেস্টিনে গিয়ে তখন প্যাঙ্ক্রিয়াস থেকে তৈরি হবে আবার আলফা অ্যামাইলেজ। সেইটা তখন বাকিগুলো যা আছে পড়ে আছে সেগুলোকে ভাঙবে, ভেঙে গ্লুকোজ তৈরি হবে, যে পেটের মধ্যে একদম ইন্টেস্টিনের জিওজোনামে ঢুকে যাবে। সেইখানে গিয়ে তখন যে দুটো মলিকুল থাকছে ডাইস্যাকারাইডের এনজাইম কাজ করে ভেঙে গ্লুকোজ তৈরি হবে। সেই গ্লুকোজ কিন্তু পেটের মধ্যে ঢুকবে, দিয়ে কোথায় যাবে? প্রথমে লিভারে। এবার তুমি না খেয়ে আছো, সবে খেয়েছো, গ্লুকোজে ঢুকলে সঙ্গে গ্লুকোজ কী করবে? গ্লুকোকাইনেজ এনজাইম আছে, ভেঙে ফটাফট শক্তি উৎপন্ন তৈরি করতে হবে। এবার কোষের মধ্যে যখন ঢুকলো, কোষের মধ্যে যখন এই গ্লুকোজটা ঢুকলো তখন কি শুরু হবে? এটা বোঝা গেল? কার্বোহাইড্রেট কোষের মধ্যে যখন ঢুকলো, এই কোষ গ্লুকোজ ঢুকলো, এটা তখন গ্লাইকোলাইসিসে ঢুকে যাবে, দিয়ে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস সাইকেল হবে। এই গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসে এটিপি তৈরি হলো,
একটা শক্তির জায়গা, এখানে মোটামুটি 5টা এটিপি তৈরি হলো। এখান থেকে যখন পাইরুভেট তৈরি হলো, এগুলো তোমাদের জানলে ভালো, সেই পাইরুভেটটা তখন কোথায় ঢুকবে, এখান থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, সেই অ্যাসিটাইল কোয়ে যখন মাইটোকন্ড্রিয়া ঢুকবে এবং সেখান থেকে আবার ক্রেবস সাইকেলে ঢুকবে, কী হবে, এখানে আবার মোটামুটি তোমার নিট 12টা এটিপি তৈরি হবে, আর মাঝে এখানে তৈরি হবে কিছুটা 5টা 7টা, টোটাল 32টা নিট এটিপি তৈরি হবে। মানে একটা গ্লুকোজ মলিকুল থেকে তোমার একটা কোষের মধ্যে 32টা এটিপি তৈরি হচ্ছে, মানে এটা শক্তি উৎস, এখান থেকে শক্তি তৈরি হয়। তো কোষের সমস্ত কাজ করার জন্য যে সমস্ত অ্যাক্টিভিটি বায়োকেমিক্যাল প্রসেস আছে সেখানে এটিপি লাগে। এই এটিপিগুলো শক্তি দান করে দিয়ে কোষের বিভিন্ন কাজগুলো চলে। এতগুলো জিনিস চলছে, একটা ডেড সেল পাশে পড়ে আছে, একটা কোষকে বাঁচিয়ে রাখার জন্য, এতগুলো কেমিক্যাল প্রসেস চালু রাখার জন্য একটা শক্তি দরকার। তুমি এখনই মরে গেছো, তোমার কোষের মধ্যে যা যা উপাদান ছিল, তোমার পাশে যে লোকটা জীবিত আছে তার কোষের মধ্যে একই উপাদান আছে, সেম উপাদান সবই আছে, কিন্তু ও মরে গেছে, তুমি বেঁচে আছো। মানে সব কিছু থাকলেও হবে না, তার মধ্যে আলাদা একটা শক্তি লাগে, আর সেই শক্তিটা হচ্ছে রূহ। সমস্ত কিছু উপাদান রেডি করে তুমি ধরো একটা বাড়িতে সমস্ত জিনিসপত্র সব কিছু এসি ফেসি বসিয়ে সব কিছু ওকে, তুমি বাড়িতে কারেন্টটা নাও না, তুমি বাড়ি সুন্দর করে সাজিয়েছো, অনেক টাকা খরচা করে ইলেকট্রিক্যাল জিনিসপত্র বসিয়েছো, বাড়িতে ইলেকট্রিক কানেকশন করা হয়, তো যে ব্যাপারটা কেমন হলো? তেমনি হবে একটা কোষের মধ্যে, একটা দেহের মধ্যে যত উপাদান যা দরকার সবই আছে, কিন্তু ওই কোষের মধ্যে, দেহের মধ্যে একটা শক্তি নাই, তাহলে সেই কোষ আর কাজ করতে পারবে না। সেটাই কিন্তু রূহ শক্তি, সেটাই হচ্ছে আল্লাহর দেওয়া বিধান, হুকুম। এই গ্লুকোজ যখন বেশি হয়ে যাবে, ধরো গ্লুকোজ ঢুকছে বেশি বেশি পরিমাণে, আমাদের পেটের মধ্যে এই গ্লুকোজ মেটাবলিজম হচ্ছে, কোষের মধ্যে ঢুকছে, লিভার থেকে ব্লাডে যাচ্ছে, ব্লাড থেকে বিভিন্ন কোষে যাচ্ছে। এই প্রসেসে যদি বেশি ঢুকে, একটা কোষে যতটুকু শক্তি প্রয়োজন তার থেকে যদি বেশি গ্লুকোজ যায়, তাহলে বাকি গ্লুকোজ কী হবে? জমবে। আবার যদি কম যায় তাহলে কী হবে? কোষটা দুর্বল হয়ে পড়বে। তাহলে কোষে যদি শক্তি না পায় তাহলে আলটিমেট কী হবে? অজ্ঞান হয়ে যাবে। তাহলে একদম কমে গেলে 40-এর নিচে যদি হয়ে যায় তাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়, আর যদি বেশি হয়ে যায় 200-এর বেশি বা 140-এর বেশি তাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া। তো আমাকে এখানে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যেটা ক্রাইটেরিয়া ফিল আপ করেছে 4টে। প্রথম হচ্ছে তুমি না খেয়ে আছো, 8 ঘন্টা না খেয়ে আছো, খালি পেটে যদি সুগার 126-এর নিচে থাকে বা তার 126-এর বা তার বেশি থাকে, তখন বলে ডায়াবেটিস বলছি, খালি পেটে, ঠিক আছে। 2 হচ্ছে যদি ভরা পেটে থাকো, ভরা পেটে এইখানে ব্যাপারটা আমাদের একটু সমস্যা আছে। ভরা পেটে আমরা যে বললাম সুগার খালি পেটে করলাম, তারপরে বললাম যে ভাত খেয়ে নেন বা রুটি খেয়ে নেন বা লুচি পরোটা খেয়ে নেন বা বিরিয়ানি খান, দিয়ে সুগার টেস্ট করুন 2 ঘন্টা পর। এই কনসেপ্টটা ভুল। ভরা পেটে সুগার টেস্ট করার নিয়মই হচ্ছে 75 গ্রাম গ্লুকোজ, 75 গ্রাম গ্লুকোজ 200 ml বা 300 ml জলে মিশিয়ে খেয়ে নেবে। এটা খাওয়ার ঠিক 120 মিনিট পরে গ্লুকোজ ব্লাড নিতে হবে। ব্লাডে যদি দেখা যায় বা 2 আওয়ার্স OGTT যেটা যদি দেখা যায় যে 140-এর বেশি, তখন তাকে ডায়াবেটিস বলা হয়। 3 নম্বর হচ্ছে তোমার ধরো আমাদের ব্লাডে যে গ্লুকোজ থাকে, গ্লুকোজটা সবসময় গ্লুকোজ কী করে? ইলেকট্রন দান করতে পারে। সেই ইলেকট্রন দান করতে পারলে কী হয়? আমাদের যে হিমোগ্লোবিন থাকে, আলফা বিটা প্রোটিন থাকে, চেন থাকে, বিটা প্রোটিনের গ্লাইসিনের সাথে বাইন্ড করে গ্লাইকেলেশন তৈরি করে, মানে HbA1c তৈরি করে। এই HbA1c একবার যদি তৈরি হয়ে যায় সে কিন্তু ভাঙে না। যতদিন RBCটা বেঁচে থাকবে ততদিন HbA1c হিসেবেই থাকবে। তো HbA1c যদি 6.5%-এর বেশি হয়, মানে হিমোগ্লোবিনে যত পরিমাণে হিমোগ্লোবিন 1c আছে তার 65% যদি গ্লুকোজ মানে গ্লাইকেশন থাকে, তার কম থাকে, তাহলে বুঝতে হবে ব্লাডের গ্লুকোজের কনসেন্ট্রেশন ঠিক ছিল। যদি এর থেকে বেশি হয় তো বুঝতে হবে ব্লাডের গ্লুকোজ গত 3 মাস ধরে বেশি ছিল। তাহলে এটা যদি 6.5-এর বেশি হয় তাকে আমরা ডায়াবেটিস বলবো। আর 4 নম্বর হচ্ছে সিমটম থাকবে। কি সিমটম? মুখ শুকিয়ে যাচ্ছে, বেশি পিপাসা পাচ্ছে, বেশি খিদে পাচ্ছে, আর বেশি প্রস্রাব হচ্ছে। পলিউরিয়া, পলিফেজিয়া, পলিউরিয়া, এই 3টে যদি হয় তাহলে কি? পলিডিপসিয়া। তাহলে তার সঙ্গে যদি র্যান্ডম সুগার করা হয়, যখন তখন সুগার টেস্ট করা হলো দেখা হলো যে 200-এর বেশি, তাহলে কিন্তু আমরা ডায়াবেটিস তাকে বলবো। এই 4টের যে কোনো একটা যদি কোনো মানুষের দেহের মধ্যে পাওয়া যায় তখন তাকে ডায়াবেটিস বলবো। এর মাঝে এর বেশি হলে তো ডায়াবেটিসই, কিন্তু এর কম হয়,
এর কমে বা কতটা কম, যদি 110 থেকে 126 হয় তাহলে বলবো তোমার গ্লুকোজ এখনো, সুগার এখনো হয়নি, তবে হব হব করছে, ঠিক আছে। এটা যদি 140, এটা যদি 126 থেকে 140 মধ্যে থাকে, বলবো তোমার সুগার এখনো হয়নি, তবে হব হব করছে। আর এইটাও 6.5 আর 5.5 এর মধ্যে যদি থাকে, বুঝতে হবে হব হব করছে। আর সিমটা হলে তো এটা বোঝাই গেল যে সুগার আছে। তাহলে এটা ইম্পেয়ার্ড গ্লুকোজ। এই হচ্ছে ক্রাইটেরিয়া আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের দ্বারা নির্ধারিত। আমাদের মাথায় বসে থাকা যারা দাদা, তারা ঠিক করে বলে দিয়েছেন যে এর মধ্যে থাকলে গ্লুকোজ হবে। এই হচ্ছে ডায়াবেটিস। তো ডায়াবেটিস অ্যাকচুয়ালি কার সাথে সম্পর্কিত? কার্বোহাইড্রেট মেটাবলিজমের সাথে সম্পর্কিত। কার্বোহাইড্রেট মেটাবলিজমের সাথে সম্পর্কিত, এবং সেই মেটাবলিজমের গন্ডগোল হয়ে আমার ব্লাডে যে গ্লুকোজের রিফ্লেকশনটা হবে, সেই রিফ্লেকশনটা যদি এরকম কন্ডিশনে থাকে, এরকম হয়, তাহলে আমরা তাকে ডায়াবেটিস বলব। এই হচ্ছে ডায়াবেটিসের মোটামুটি সংজ্ঞা।